নমস্কার। চলুন আজ ইতিহাসের এমন একটা অধ্যায়ে যাওয়া যাক যা লেখা হয়েছিল কারাগারের অন্ধকারে, আগুনের অক্ষরে। কথা বলবো নকশালবাড়ি অভ্যুত্থানের জেল স্মৃতি নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যখন কোনো একটা ঘটনার যারা মূল চরিত্র, যারা সাক্ষী, তাদের মুখ বন্ধ করে জেলে পুরে দেওয়া হয়, তখন সেই সময়ের ইতিহাসটা কিভাবে লেখা হবে? কারা লিখবে সেই ইতিহাস? উত্তরটা হলো কখনো কখনো সেই ইতিহাসটা কারাগারের ভেতর থেকেই উঠে আসে। আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু একটা একাডেমিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি। আর এই গবেষণায় এমন একটা বিশেষ সাহিত্যধারার কথা বলা হয়েছে যার জন্মই হয়েছিল বিপ্লব আর দমনপীড়ন থেকে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের একটা কোণায় এই আন্দোলনের স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল। সালটা ছিল ১৯৬৭, নকশালবাড়ি, মানে দার্জিলিং জেলার একটা ছোট্ট প্রায় অচেনা এলাকা। সত্যি বলতে কি, তখন কেউ ভাবতেও পারেনি যে এই প্রায় অখ্যাত জায়গাটার নামই কিছুদিন পর সারা দেশের ইতিহাসে খোদাই হয়ে যাবে। ঘটনাগুলো ঘটল খুব দ্রুত, পর মে মাসে কৃষকরা নামলের পথে নিজেদের চাষ করা জমির অধিকারের দাবিতে। ২৪শে মে প্রতিবাদীদের সাথে সংঘর্ষে একজন পুলিশ ইন্সপেক্টর নিহত হলেন, আর তার ঠিক পরের দিন ২৫শে মে একটা জমায়েতের ওপর পুলিশ গুলি চালালো। জানেন, সেদিন ৭ জন মহিলা আর ২ জন শিশুসহ মোট ১১ জন মানুষ মারা যান। আর এই ঘটনাটাই ছিল সেই ছোট্ট স্ফুলিঙ্গ যা থেকে পরে দাবানল জ্বলে ওঠে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, একটা স্থানীয় কৃষক বিদ্রোহ কিভাবে সারা দেশের একটা আদর্শের আন্দোলনে পরিণত হল? চলুন সেই ছড়িয়ে পড়ার গল্পটাই এবার দেখি। যেটা শুরু হয়েছিল শুধু কৃষকদের অধিকারের লড়াই হিসেবে, সেটাই খুব তাড়াতাড়ি একটা বিরাট আদর্শগত আন্দোলনের রূপ নিল। এর ঢেউ গ্রাম থেকে সোজা এসে আছড়ে পড়ল শহরের বুকে। আসলে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজ বদলের যে ধারণা, সেটা অনেককেই, বিশেষ করে তরুণদের, খুব আকর্ষণ করেছিল। শহরের হাজার হাজার ছাত্র, যুবক, বুদ্ধিজীবীরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। ভাবুন একবার, অনেকেই তাদের পারিবারিক নিরাপত্তা, শহরের আরামের জীবন সবকিছু ছেড়ে ছুড়েই সংগ্রামে যোগ দিয়েছিলেন। ফলে যেটা ছিল একটা কৃষক বিদ্রোহ, সেটাই হয়ে উঠল একটা ছাত্র নাগরিক আন্দোলন। তো যখন কোনো আন্দোলন সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানায়, তখন সংঘাত তো হবেই। আর ঠিক এখানেই আমরা দুটো ভিন্ন আখ্যান বা দুটো ভিন্ন গল্পের মুখোমুখি হই। এই সংঘাতটা কিন্তু খুব স্পষ্ট। রাষ্ট্রের চোখে, মানে সরকারের চোখে, রাষ্ট্রের ক্ষমতার বিরুদ্ধে যাওয়াটা হলো অপরাধ, আর অন্যদিকে বিপ্লবীদের কাছে ঠিক সেই একই কাজটা হলো একটা ন্যায্য রাজনৈতিক সংগ্রাম। মানে কাজ একটাই, কিন্তু দেখার চোখ দুটো একেবারে আলাদা পৃথিবী। আর এই আদর্শের লড়াইয়ের ফলেই জেলখানাগুলো আর শুধু অপরাধীদের জায়গা থাকল না, সেগুলো হয়ে উঠল রাজনৈতিক বিরোধিতার একটা জীবন্ত সক্রিয় কেন্দ্র। স্বাভাবিকভাবেই রাষ্ট্র খুব কঠোর হাতে এই আন্দোলন দমন করতে নামে। পশ্চিমবঙ্গ আর সারা ভারত জুড়ে হাজার হাজার মানুষকে জেলে ভরা হয়। সংখ্যাটা অসম্ভব ছিল, আর এর পেছনের উদ্দেশ্য ছিল একটাই, আন্দোলনটাকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলা। আর ঠিক এই জেলখানার চার দেয়ালের ভেতরেই জন্ম নিল একদম নতুন এক ধরনের সাহিত্য, যেটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। বাংলা সাহিত্যে এই নতুন ধারাটার নাম হল জেল স্মৃতি। আক্ষরিক মানে করলে দাঁড়ায় জেলের স্মৃতি। কিন্তু এগুলো শুধু স্মৃতিচারণ নয়, এর থেকে অনেক বেশি কিছু। এগুলো আসলে একদম বন্ধ করা সময়ের জীবন্ত দলিল। যেমন ধরুন আজিজুল হকের কারাগারে ১৮ বছর, বা জয়মিত্রের হন্যমান, মীনাক্ষী সেনের জেলের ভিতর জেল, কিংবা সন্তোষ রানার রাজনীতির এক জীবন। এরকম আরও অনেক বই আছে যেগুলো এই ধারার সাক্ষী। বিশ্বাস করুন, এই বইগুলো শুধু লেখা নয়, এগুলো হলো যন্ত্রণা, সংগ্রাম আর অমানবিক পরিস্থিতির মধ্যেও মানুষের টিকে থাকার একটা জীবন্ত গল্প। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এদের কেউই কিন্তু কোনো প্রতিষ্ঠিত লেখক ছিলেন না। এরা ছিলেন একেবারে সাধারণ মানুষ, কেউ ছাত্র, কেউ কর্মী, কেউ বা কৃষক। তাদের জীবনের সেই ভয়াবহ মর্মান্তিক অভিজ্ঞতাগুলোই যেন তাদের হাতে কলম তুলে দিয়েছিল। বলা যায় পরিস্থিতি তাদের লেখক বানিয়েছিল। তাহলে প্রশ্ন হল, এই লেখাগুলোর উত্তরাধিকার ঠিক কী?
কেন এগুলো আজও এত গুরুত্বপূর্ণ? দেখুন, এই জেল স্মৃতিগুলোর মূল্য কিন্তু দুই দিক থেকে অসংখ্য। প্রথমত, এগুলো এক একটা ঐতিহাসিক দলিল। এগুলো হলো রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের বয়ান। এমন এক ইতিহাস যা সচরাচর সরকারি নথিতে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত, সাহিত্য হিসেবেও এর গুরুত্ব আছে। এটা একটা নতুন আত্মজীবনীমূলক ধারার জন্ম দিয়েছে, যা মানুষের সংগ্রাম আর যন্ত্রণার একেবারে ভেতরের অভিজ্ঞতাটাকে ধরে রাখে। আর ঠিক এই কারণেই আজকের দিনের গবেষকরা এই লেখাগুলোকে নতুন করে দেখছেন, নতুন করে পড়ছেন। কারণ এগুলো শুধু কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, এগুলো একটা উত্তাল সময়ের অমূল্য ঐতিহাসিক দলিল। আর এর গুরুত্ব সময়ের সাথে সাথে কমেনি, বরং বেড়েই চলেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। তাহলে কি একটা সংগ্রামের সবচেয়ে খাঁটি, সবচেয়ে জীবন্ত ইতিহাসটা কেবল জেলখানার সেল থেকেই লেখা সম্ভব? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।